আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটি নতুন পার্ট, গ্রামারের একটি নতুন পার্ট নিয়ে হাজির হয়েছি, যেটা হলো রাইট ফর্ম অফ ভার্বস। এটি এসএসসি এবং এইচএসসি উভয় এক্সামিং গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এবং হলো জব অ্যাপ্লিকেশনেও পরীক্ষায়ও সেখানেও এই রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন থেকে থাকে। এবং আমরা জানি যে তুমি যদি কখনো কোনো সেন্টেন্স ক্রিয়েট করো, সেই সেন্টেন্সের প্রাণকেন্দ্র বলা হয় ভার্বকে। ভার্ব যদি সঠিকভাবে তুমি ইউজ না করতে জানো, সেক্ষেত্রে সেন্টেন্সটা ভুল অবশ্যই হয়ে থাকে। এজন্য তোমাকে ভার্বের সঠিক ইউজ জানতে হবে। তো চলো শুরু করা যাক। রাইট ফর্ম অফ ভার্বস জানার জন্য তোমাকে অবশ্যই টেন্সের স্ট্রাকচারগুলো একটু ভালো করে জেনে নিতে হবে। কেননা আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বসের ইউজের ক্ষেত্রে, ভার্বের সঠিক ইউজের ক্ষেত্রে টেন্সের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কখন কোন ভার্ব ইউজ হবে সেটা টেন্সের উপরে অনেকটাই ডিপেন্ড করে। তো দেখো, রুল 1-এ যেটা আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে এবং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তবে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়ে থাকে বা যোগ করতে হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেখো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, অবশ্যই দুইটি শর্ত এখানে দেখো, একটি কথার ভিতরেই যে থার্ড পারসন হতে হবে, আবার হলো সিঙ্গুলার হতে হবে, প্লাস এস বাই এস এটা অবশ্যই যুক্ত হয়ে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। দেখো, সালমা ড্যাশ গো টু স্কুল, যেহেতু সালমা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে গো এর সাথে ইএস যোগ হয়েছে। করিম ইট রাইস, যেহেতু করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে সেই জন্য এখানে ইটের সাথে এস যোগ হয়েছে। এখন দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, যে আমরা জানি হি, শি, ইট বা যে কোনো কিছুর নাম, সেগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আগে তোমাকে একটু পার্সনটা একটু ভালো করে চিনে নিতে হবে। তো থার্ড পারসনটা হলো যেই ব্যক্তি তোমার সামনে উপস্থিত নেই অথবা তুমিও না, সেই ব্যক্তি হলো বা সেই ওয়ার্ডটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবং হলো দেখো থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলো যেই ওয়ার্ডটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হবে। তো যেমন দেখো, হি এটা একটা থার্ড পারসন, কারণ তুমি কখনো কাউকে সে বলে সম্বোধন করো তখনই যখন সে তোমার সামনে উপস্থিত না থাকে, প্লাস সে দ্বারা একজন ব্যক্তিকেই বোঝানো হয়। কিন্তু দেখো, দে মানি হলো তারা, এখানে দে মানি তারা, ঠিক আছে, সে থার্ড পারসন, বাট সে কিন্তু সিঙ্গুলার নাম্বার না, কারণ তারা দ্বারা অনেক মানুষকে বোঝানো হয়। তো এই রুলসটা তুমি ফলো করবে অবশ্যই। সেই ওয়ার্ডটার অর্থটা তুমি একটু জেনে নেওয়ার চেষ্টা করবে যে সেটা দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে কিনা, প্লাস হলো সেটা থার্ড পারসন কিনা। 2 নম্বর রুলসটা দেখো, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ভার্বটা প্লুরাল হবে। তো যেমন দেখো, রাতুল অ্যান্ড সোহান ড্যাশ ব্র্যাকেটে বি দেওয়া আছে অ্যাট দ্য গেট। তাহলে এখানে রাতুল এবং সোহান দুটোই কিন্তু সিঙ্গুলার নাউন, কিন্তু তোমাকে এখানে প্লুরাল ভার্ব বসাতে হবে। তো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ওয়ার্ডগুলো আমরা জানি বি ভার্ব। এম ইজ, এই ওয়ার্ড দুটো সিঙ্গুলারের জন্য ইউজ হয়ে থাকে, এম সবসময় আই এর জন্য ইউজ হয়ে থাকে এবং ইজ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, এবং আর প্রেজেন্ট টেন্সে প্লুরালের জন্য ইউজ হয়ে থাকে, প্লুরাল ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে, অথবা প্লুরাল সাবজেক্টের জন্য ইউজ হয়ে থাকে। এবং সেন্টেন্সটি যদি পাস্ট টেন্স করতে হয়, সেক্ষেত্রে ওয়াজ এবং ওয়ার বি ভার্ব হিসেবে ইউজ হয়ে থাকে। ওয়াজ সিঙ্গুলার নাউনের জন্য বা সিঙ্গুলার সাবজেক্টের জন্য ইউজ হয়ে থাকে, এবং ওয়ার হলো প্লুরাল নাউন বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, সেক্ষেত্রে প্লুরাল হিসেবে তোমাকে আর নিতে হবে, এবং যদি পাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে তোমাকে ওয়ার নিতে হবে। 3 নম্বর রুলসটি দেখো, দুটি সিঙ্গুলার নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তা দ্বারা যদি একটি বস্তু বা ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। দেখো, একটু আগে শিখলাম যে সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেই আমরা সেক্ষেত্রে ভার্ব প্লুরাল নিব, কিন্তু যদি এমন হয় যে ওই সিঙ্গুলার নাউন দুটো দ্বারা একই জিনিস বোঝায় বা একই বস্তু বা ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে ভার্ব হিসেবে সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার ইজ অল আই ওয়ান্ট, যে ব্রেড দ্বারা রুটি এবং বাটার দ্বারা রুটি জাতীয় কিছু বোঝানো হয়, সেক্ষেত্রে
যেহেতু এই দুইটা দ্বারা একটা জিনিসকেই বোঝানো হয় বা একই জাতীয় বস্তুকে বোঝানো হয়, সেক্ষেত্রে এখানে বিভার হিসেবে আমরা ইজ নিয়েছি। 4 নাম্বার রুলসটা একটু দেখো। কোনো সেন্টেন্স যদি ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত কর্ম বোঝায়, সেক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা জানি ভার্বটা V1 হয়ে থাকে এবং সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এস বাই এস যোগ হয়ে থাকে। যেমন দেখো, দ্য সান ড্যাশ রাইজ ইন দ্য ইস্ট, যে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, এটা একটা চিরন্তন সত্য বাক্য হয়। আমরা রাইজের সাথে এস বাই এস যোগ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করে দিয়েছি। কোনো সময়ে উল্লেখ থাকে না এমন যদি, 5 নাম্বার রুলস, সেন্টেন্সে যদি অলওয়েজ, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি ইত্যাদি থাকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দেখলে তুমি সবসময় মনে করবা যে সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে তোমাকে করতে হবে। সেক্ষেত্রে আমরা আগেই জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে কি যোগ হবে? এস বাই এস যোগ হবে। যেমন দেখো, হি অলওয়েজ, ব্র্যাকেটে হবে ডিস্টার্ব দ্য ক্লাস। তাহলে এখানে দেখো হি আছে এবং অলওয়েজ আছে, সেক্ষেত্রে ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিটে V1 হবে এবং হি থাকার কারণে ভার্বের সাথে এস যোগ হবে, এজন্য হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস। 6 নাম্বার রুলসটা দেখো, সাহায্যকারী ভার্ববিহীন বাক্যে যদি নেগেটিভ বা ইনডিফিনিট করতে হয়, সেক্ষেত্রে টেন্স ও সাবজেক্ট অনুযায়ী তোমাকে ডু, ডাস, ডিড ব্যবহার করতে হবে। অর্থাৎ যেহেতু প্যাসেজ আকারে আমাদের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ প্যাসেজ আকারে বা পরীক্ষা এসে থাকে, সেক্ষেত্রে তুমি প্যাসেজটা পড়ে যদি এমন হয় যে ওই সেন্টেন্সটা তোমাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, ব্র্যাকেটে শুধু মেইন ভার্ব দেওয়া আছে, সেক্ষেত্রে তোমাকে ডু, ডিড এবং ডাসকে নিয়ে আসতে হবে টেন্স অনুসারে। আমরা জানি ডু এবং ডাস এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ডাজ ইউজ হয়ে থাকে, বাকি ক্ষেত্রে ডু ইউজ হয়ে থাকে এবং পাস্ট টেন্স হলে সেক্ষেত্রে ডিড ইউজ হয়ে থাকে। যেমন দেখো, লতিফা সিং আ সং, মনে করো যে এটাকে তোমাকে অবশ্যই নেগেটিভ করে তারপরে পূর্ণ করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসেজটা যদি সেরকমের অবস্থায় থাকে, সেক্ষেত্রে তোমাকে একটি অতিরিক্ত অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ নিয়ে আসতে হবে। এই জন্য আমরা লিখেছি ডাজ নট সিং আ সং। 7 নাম্বার রুলসটি দেখো, বর্তমানে চলছে এমন কোনো কাজ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এক্ষেত্রে বর্তমান সময় যেমন নাও, অ্যাট দিস মোমেন্ট ইত্যাদি বা প্রেজেন্ট ইত্যাদি উল্লেখ থাকে। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি এমন কোনো ওয়ার্ড থাকে যেই ওয়ার্ড দ্বারা বোঝা যায় যে এটা কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে ভার্বের সাথে তোমাকে আইএনজি যোগ করতে হবে এবং একটি অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। তো দেখো, হি ড্যাশ সিং আ সং নাও, এই যে নাও থাকার কারণে আমরা এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ধরে নিয়ে যদি করি, সেক্ষেত্রে সিং এর শুরুতে ইজ চলে আসবে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে ইজ চলে আসছে এবং ভার্বের সাথে সিং এর সাথে সিঙ্গিং, অর্থাৎ হি ইজ সিঙ্গিং আ সং নাও। এরপরে দেখো, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ V3 হয়ে থাকে। আমরা দেখো আগেই প্রথম বলে নিয়েছিলাম যে যদি তুমি টেন্সের স্ট্রাকচারগুলো খুব ভালো করে পারো, সেক্ষেত্রে তোমাকে এই রাইট ফর্ম অফ ভার্ব অনেকটা সাপোর্ট দিবে। যেমন দেখো, আমরা টেন্সে আমরা শিখে আসছিলাম যে প্রত্যেকটি পারফেক্ট টেন্সে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটেও দেখেছি এবং প্রেজেন্ট পারফেক্টেও দেখেছি, পাস্ট পারফেক্টেও দেখেছি এবং পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্টেও দেখেছি। অর্থাৎ পারফেক্ট থাকলে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে থাকে। যেমন দেখো, এখানে ধরো তোমাকে হ্যাজ দিয়ে দেওয়া থাকবে, অর্থাৎ হ্যাজ দেওয়া থাকবে এবং হ্যাভও তোমার দেওয়া থাকবে, সেক্ষেত্রে তখন তুমি ভার্বের 3 নাম্বার ফর্মটা তোমাকে বসাতে হবে। অর্থাৎ হি হ্যাজ ড্যাশ ডু দ্য ওয়ার্ক, এখানে ডু দেওয়া আছে, হ্যাজ থাকার কারণে আমরা জানি ডু এর V3 হলো ডান, এজন্য ডান লেখা হয়েছে। অথবা উই হ্যাভ ড্যাশ হিম ক্যাপশন, তাহলে এখানে দেখো মেক থাকার কারণে এখানে ভার্বের মেকের 3 নাম্বার ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মেড,
এজন্য উই হ্যাভ মেড তোমাকে বসাতে হবে, অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যদি কখনো দেখো সেক্ষেত্রে তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে থাকে। এরপরে দেখো সেন্টেন্সে যদি জাস্ট, নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। অর্থাৎ আমি আগেই বলেছি যে প্যাসেজ রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে তোমার প্যাসেজটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেই অকেশনটা অর্থাৎ যেই কাহিনীটা বা যেই হিস্টোরিটা বর্ণনা করা হবে সেখানে, সেক্ষেত্রে যদি এমন হয় যে এখানে পাস্ট পারফেক্টটা ইউজ হয়েছে এমনটা যদি বোঝায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে সেই অনুসারে তোমাকে ভার্ব বসাতে হবে। অর্থাৎ এই ওয়ার্ডগুলো থাকলেও তুমি সেখানেও বুঝে নিতে পারো যে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে। সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি যে ভার্বের কি হয়ে থাকে, হ্যাভ হ্যাজ হয়ে থাকে এবং হলো ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে থাকে। দেখো আই সি হিম রিসেন্টলি, তাহলে এটা কিন্তু যে আমি তাকে কিছুক্ষণ আগে অথবা কিছু মানে এই মাত্র তাকে আমি দেখেছি, সেক্ষেত্রে আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হয়ে থাকে। এজন্য সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম হলো যে সিন, এবং আমরা জানি প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হয়ে থাকে, আই এর সাথে হ্যাভ হয়ে থাকে, এজন্য আই হ্যাভ সিন হিম রিসেন্টলি। এরপরে দেখো সিন্স যুক্ত কোনো সেন্টেন্স যদি থাকে এবং সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে এবং অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে, তাহলে অবশ্যই তার পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে দেখি এবং সিন্সের পূর্বে যদি দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তারপরে আমরা অবশ্যই ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ করে থাকবো। আর সেকেন্ড ফর্ম ইউজ করা মানেই হলো পাস্ট ইনডিফিনিট টেন্স হওয়া। যেমন দেখো ইটস মেনি ইয়ার্স সিন্স, তাহলে দেখো ইজ আছে, ইট ইজ, যেহেতু ইজ আছে এর মানে হলো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে পরে তোমাকে আই ড্যাশ কাম টু ঢাকা, যেহেতু এখানে ভার্বের এই সিন্স আছে এবং পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো অর্থাৎ কেম। এই রুলস অনুসারে যে সিন্স থাকলে তার শুরুতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট থাকে, সেক্ষেত্রে তোমাকে পরবর্তী অংশ ভার্বের পাস্ট ফর্ম হয়ে থাকে অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে থাকে। এরপরে দেখো সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ সরি এখানে প্রেজেন্ট হবে না, এখানে পাস্ট হবে। প্রেজেন্টটা আমরা আগেই শিখে আসছি যে অর্থাৎ প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। যেমন দেখো ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে, এরপরে তোমাকে হ্যাড দেওয়া আছে, ফার্স্ট ড্যাশ ব্র্যাকেটে দেওয়া আছে মিট। দেখো মিট এর V3 হলো MET অর্থাৎ MET, এটা হলো V1 এবং MET এটা হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। যেহেতু এখানে ওয়াজ আছে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট আছে, সেক্ষেত্রে তোমাকে পরবর্তী অংশ পাস্ট পারফেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এই দুইটা রুলস একইভাবে শিখতে পারি, একই সাথে শিখতে পারি। সেটা হলো সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, অথবা সিন্সের যদি প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। ওকে, আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।